হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু রেলওয়ে ইনসাইড বাংলা। আমি তোমাদের শোভন স্যার। আশা করি আমার সাউন্ড শুনতে পাচ্ছ। একটু কনফার্ম করবে যে সাউন্ডটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। বেশ কিছুদিন আমার শরীরটা একটু খারাপ ছিল, বুঝলে, তো তার জন্য আমি ক্লাসটা দিতে পারিনি সকালে। তো আজকে থেকে আশা করি আর সমস্যা হবে না, এবার থেকে রেগুলার ক্লাস দেবো। কেমন? চলো তাহলে আমরা শুরু করি। আজকে 17ই অক্টোবর, বাট আমরা যে 5 দিন ক্লাসটা করিনি, তা আমরা এই 2-3 দিনে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা মেকআপ করে নেব। কেমন? চলো পরেরটা দেখি। প্রশ্নটা দেখি, সম্প্রতি কোন সংস্থা গ্রিন ইন্ডিয়া মিশন ফেজ 2 চালু করেছে? বলো, সম্প্রতি কোন সংস্থা গ্রিন ইন্ডিয়া মিশন ফেজ 2 চালু করেছে? বলো, সেটা হলো তোমার হচ্ছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। বুঝতে পেরেছো? মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। কেমন? চলো পরেরটা। পরিবেশ, বন, জলবায়ু মন্ত্রক MOEFCC অক্টোবর 2025-এ গ্রিন ইন্ডিয়া মিশন ফেজ 2 শুরু করেছে। এই মিশনের প্রধান উদ্দেশ্য হলো দেশের বনভূমি বৃক্ষ আচ্ছাদন বৃদ্ধি করা, জলবায়ুর পরিবর্তন প্রতিকূল প্রভাব মোকাবিলা করা এবং একটি দীর্ঘ মেয়াদী কৌশলগত পরিকল্পনা যা পরিবেশগত স্থায়িত্ব ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কেমন? চলো অতিরিক্ত তথ্য আরও কি বলছে। জাতীয় পরিবেশ বিষয়ক ক্রিয়াকলাপের অংশ এই মিশনটি ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অফ ক্লাইমেট চেঞ্জ NAPCC এর একটি গুরুত্বপূর্ণ অংশ। প্যারিস চুক্তি প্রতিশ্রুতি, এটি ভারতের প্যারিস চুক্তির অধীনে 2030 সালের মধ্যে অতিরিক্ত 2.5 থেকে 3 বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড সমতুল্য কার্বন সিল্ক তৈরির করার প্রতিশ্রুতি পূরণে সহায়ক হবে। এবং পর্যায় 2 কি বলছে, যেটা টুর ফোকাস, যেটা দ্বিতীয় পর্বে গ্রামীণ অঞ্চলে পরিবেশ অর্থনীতি ও মডেলের উপর জোর দেওয়া হয়েছে, যার মাধ্যমে স্থানীয় মানুষ বন সংরক্ষণে সরাসরি যুক্ত হবে এবং জীবিকা নির্বাহের সুযোগ পাবে। বুঝলে? চলো 10 অক্টোবর 2025 আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় ভারতের মধ্যে প্রথমবার অনুষ্ঠিত হয়েছে কোথায়? বলো, 10 অক্টোবর 2025-এ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ভারতের মধ্যে প্রথমবার অনুষ্ঠিত হয়েছে কোথায়? বলো, সেটা হলো ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস। বুঝলে? ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস। কেমন? চলো আচ্ছা, তোমাদের এই ব্যাচটি সম্পর্কে বলি। তোমরা যদি রেলের প্রিপারেশন নিতে চাও, রেলে জানো যে সায়েন্স কতটা গুরুত্বপূর্ণ, তা ডিটেলসে একটা সায়েন্সের ব্যাচ সামনের সপ্তাহ থেকে শুরু। সপ্তাহে 5 দিনের বেশি ক্লাস হবে, কারণ আমাদের একসাথে 2টো ক্লাস শুরু হচ্ছে, ফিজিক্স, এই কেমিস্ট্রি এবং বায়োলজির জন্য তোমাদের আলাদা টিচার আছেন, এবং নিউমেরিক্যাল সায়েন্সও হবে। ক্লাসের মধ্যে 1.5 ঘন্টা সম্পূর্ণ সায়েন্স কমপ্লিট হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, টেকনোলজি, নিউমেরিক্যাল বেস। লাইভ ক্লাস 5 মাস চলবে, ব্যাচটির মধ্যে 1 বছর, অর্থাৎ ক্লাস শেষ হওয়ার পরও তুমি রেকর্ডিং দেখতে পারবে। হিস্ট্রি ইনসাইড অ্যাপ বা আমাদের ওয়েবসাইট www.historyinsight.in, এই ওয়েবসাইটে ক্লাস হবে, চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হবে, ক্লাসের পর ক্লাস নোট প্রিন্ট আউট করতে পারবে। 599 টাকা দাম, সামনের সপ্তাহ থেকে ক্লাস। কেমন? এখন ডিসকাউন্টে 599, এরপরে কিন্তু 999 হয়ে যাবে। অ্যাডমিশন কী করে নেবে? আমাদের অ্যাপ আছে গুগল প্লে স্টোরে, হিস্ট্রি ইনসাইট, আমাদের মেন চ্যানেল তো হিস্ট্রি ইনসাইট, রেলওয়ে ইনসাইট হিস্ট্রি ইনসাইটের একটি পার্ট। বুঝলে? সার্চ করে সেখান থেকে অ্যাডমিশন নিতে পারো, বা 9476429107 এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো, বা নিচে যে ফোন নম্বরটা আছে ওটাতেও কন্ট্যাক্ট করতে পারো। চলো 10 অক্টোবর 2025 ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস ভারতের মাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে। এই আন্তর্জাতিক ক্রীড়া 68টি বিশ্ববিদ্যালয় স্তরের ক্রীড়াবিদদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ মঞ্চ, যা আন্তর্জাতিক অভিজ্ঞতা ও দক্ষতা বাড়াতে সাহায্য করবে। ভারত এই আয়োজন করবে এবং বিশ্বে তার ক্রীড়া পরিকাঠামোর উন্নতির বার্তা দিয়েছে। কেমন? চলো অতিরিক্ত আন্তর্জাতিক অংশগ্রহণ, এই গেমসে 50টির বেশি দেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দল অংশ নিয়েছে, যা একটি বৃহৎ বৈশ্বিক ইভেন্টে পরিণত হয়েছে। লক্ষ্য যুব সমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করা, আন্তর্জাতিক স্তরে ভারতের বিশ্ববিদ্যালয় ক্রীড়াবিদদের প্রতিভাকে তুলে ধরা এর আয়োজনের মূল লক্ষ্য। তাই অন্যান্য প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্পোর্টস ফেডারেশন FISU দ্বারা এটা আয়োজিত হয়। তাহলে এই যে অনুষ্ঠানটা, এই যে খেলাটা আর কি, এটা কাদের দ্বারা আয়োজিত হয়? তোমার FISU, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্পোর্টস ফেডারেশন। মনে থাকবে? চলো পরেরটা। 9 অক্টোবর 2025 ভারতে কোন নতুন অন নেশন অন ফার্টিলাইজার নীতি চালু করেছে এবং এর ব্র্যান্ডের নাম কি? বলো, অন নেশন অন ফার্টিলাইজার বলো, সেটা হলো তোমার হচ্ছে ভারত ব্র্যান্ড ফার্টিলাইজার। বুঝলে? ভারত ব্র্যান্ড ফার্টিলাইজার, মনে থাকবে। চলো এটা কি? 9 অক্টোবর 2025 কেন্দ্রীয় সরকার তোমার হচ্ছে ওয়ান নেশন ওয়ান ফার্টিলাইজার নীতির অধীনে
একটি প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের অধীনে দেশের উৎপাদিত আমদানি করা সমস্ত ধরনের সারের একটি ব্র্যান্ড নাম দেওয়া হয়েছে, সেটি হলো ভারত ব্র্যান্ড ফার্টিলাইজার। এবং এই ধরনের বিভিন্ন কোম্পানি সারের আলাদা আলাদা নাম ও প্যাকেজিংয়ের জটিলতা দূর হবে। কেমন? জাতীয়করণ এই উদ্যোগের ফলে সারের বাজারজাতকরণের এক ধরনের জাতীয়করণ আনা হয়েছে এবং এই থেকে সমস্ত ভারত ব্র্যান্ডের নাম বিক্রি হবে, যদিও প্যাকেটে প্রস্তুত করা সংস্থার নাম রেখে দেবে। ধরো এক একটা কোম্পানি একরকম করবে, কিন্তু নাম হবে একটা। ধরো একই কাজ এক এক কোম্পানি এক এক নামে বের করতো, মানুষ পাজিল হয়ে যেত। একই জিনিস একই নামে বের করবে, কিন্তু কোম্পানি আলাদা হবে, সেই কোম্পানির নাম কিন্তু ছোট করে লেখা থাকবে। সহজ নিয়ন্ত্রণ, এই নীতির ফলে সরকার কর্তৃক উৎপাদন, পরিবহন ও সারের দাম নিয়ন্ত্রণ হবে এবং কৃষকরা সহজেই সার চিনতে পারবে। প্রধানমন্ত্রীর জন উর্বর পরিযোজনা এই প্রকল্পটির বৃহৎ ছাতার নিচে আসবে। অর্থাৎ কেমন? চলো পরেরটা। আচ্ছা 4, সম্প্রতি নোবেল প্রাইজ। আচ্ছা তোমাদের বলে রাখি, আজকে আমাদের মেন চ্যানেলে হিস্ট্রি ইনসাইডে আমরা তোমার আজকে নোবেল প্রাইজের ইতিহাস, নোবেল প্রাইজ কতজন ভারতীয় পেয়েছে সব নিয়ে কিন্তু, এবং 2025-এ তোমার হচ্ছে কারা কারা নোবেল পেলেন তাদের নিয়ে কিন্তু পুরোটা, মানে একটা নোবেল প্রাইজ নিয়ে একটা ক্লাস আমরা আজকে 11:30 থেকে নেব। তোমরা আমাদের হিস্ট্রি ইনসাইট চ্যানেলে চলে আসবে। কেমন? পুরো নোবেল প্রাইজ নিয়ে আমরা ক্লাসটা নেব। কেমন? হিস্ট্রি ইনসাইট। চলো, নোবেল প্রাইজ 2025 মেডিসিন বিভাগে কে ভারতীয় হিসাবে মনোনীত হয়েছিলেন আর কি, এখন আর হয়নি, মনোনীত হয়েছিলেন বলো। সেটা হলো তোমার হচ্ছে কৃষ্ণা এলানা। দাঁড়াও তো, হ্যাঁ কৃষ্ণা এলানা। চলো কৃষ্ণা এলানা। চলো, তা ভারতীয় বিজ্ঞানী কৃষ্ণা এলানা তার যুগান্তকারী মানব অঙ্গ প্রতিস্থাপন গবেষণা, হিউম্যান অর্গান ট্রান্সপ্লান্ট তোমার হচ্ছে রিসার্চ এর উন্নত চিকিৎসা প্রযুক্তির বিকাশে বিশেষ অবদানের জন্য 2025 সালে নোবেল পুরস্কার সম্মানিত হয়েছেন। এই গবেষণায় অঙ্গ প্রতিস্থাপন প্রক্রিয়াকে আরও সহজ ও সফল করতে সহায়ক হয়েছে। কেমন? চলো, অতিরিক্ত গুরুত্ব, কৃষ্ণা এলানা একজন ভারতীয় হিসেবে নয়, বরং ভারতীয় মহিলা হিসেবে মেডিসিন ক্যাটাগরিতে নোবেল পুরস্কার লাভ করেছে। অন্যান্য পরিচিতি, তিনি ভারত বায়োটেক এর প্রতিষ্ঠাতা। তাহলে এই যে ভারত বায়োটেকের প্রতিষ্ঠাতাকে এই কৃষ্ণা এলানা, বুঝতে পেরেছ? ভারত বায়োটেক এই কবিতা আমরা জানি, এবং উনি কার্যনির্বাহী চেয়ারম্যান হিসেবে পরিচিত, যা কোভিড-19 কোভ্যাক্সিনের জন্য বিখ্যাত হয়েছিল। আমি সম্ভবত কোভ্যাক্সিনই নিয়েছিলাম মনে হয়, কোভ্যাক্সিন আর একটা কোভিশিল্ড ছিল, কোভ্যাক্সিনের মনে নেই। নোবেল সম্মান, এই সম্মান ভারতীয় চিকিৎসা বিভাগের আন্তর্জাতিক গুরুত্ব দিয়েছে, যদিও এখনও উনি পাননি আর কি, উনি মনোনীত হয়েছিলেন। কেমন? চলো, সম্প্রতি কোন কর্মসূচির অধীনে ভারতেও শহরে ভূমি রেকর্ড ডিজিটালাইজেশন হচ্ছে? বলো, সম্প্রতি কোন কর্মসূচির অধীনে ভারতীয় শহুরে ভূমি রেকর্ড ডিজিটালাইজেশন হচ্ছে? উত্তর হবে তোমার হচ্ছে নকশা প্রোগ্রাম, বুঝলে এইটা। চলো, তা ভারতীয় শহুরে ভূমি রেকর্ড তোমার ডিজিটালাইজেশনের জন্য নকশা প্রোগ্রাম চালু হয়েছে। এই কর্মসূচি গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম GNSS ও GIS প্রযুক্তি ব্যবহার করে নগরের ভূমি রেকর্ডগুলি ডিজিটাল ও ম্যাপ ভিত্তিক করা হচ্ছে, এবং এর ফলে সম্পত্তির মালিকানা সংক্রান্ত তথ্যের স্বচ্ছতা বৃদ্ধি পাবে। বুঝলে? চলো, অতিরিক্ত তথ্য তোমার হচ্ছে যদি দেখি একটা ছাতার নিচে আনা আছে, নকশা প্রোগ্রামের মাধ্যমে ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ড মনিটাইজেশন প্রোগ্রামের মাধ্যমে একটা সংস্থা, মানে এর মধ্যে আনা হচ্ছে সব কিছু ছড়িয়ে ছিটে না রেখে। এই উদ্যোগের চূড়ান্ত লক্ষ্য হল অন নেশন অন ল্যান্ড রেকর্ড তৈরি করা, যার মাধ্যমে দেশের ভূমি সংক্রান্ত সমস্ত তথ্য সমন্বিত নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে পাওয়া যাবে। সুবিধা, ভূমি সংক্রান্ত বিতর্ক হ্রাস করা, লেনদেনের ক্ষেত্রে প্রক্রিয়াকে দ্রুত ও দুর্নীতিমুক্ত করার প্রধান উদ্দেশ্যের। বুঝতে পেরেছ? চলো, নাম প্ল্যাটফর্মে নতুন কটি কৃষিপণ্য যুক্ত হয়েছে সম্প্রতি? নাম প্ল্যাটফর্মে নতুন কটি কৃষিপণ্য যুক্ত হয়েছে সম্প্রতি? 5, 7, 9, 12। উত্তর হবে তোমার 9টি। বুঝলে? উত্তর হবে 9টি। তা বিশদ ব্যাখ্যা চলো একটু দেখি আমরা কি বলছে। সম্প্রতি কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রক
ইলেকট্রনিক্স ন্যাশনাল এগ্রিকালচার মার্কেট নাম, যেটাকে আমরা শর্ট ফর্মে বলছি, প্ল্যাটফর্মে নতুন করে 9টি কৃষিপণ্য যুক্ত হয়েছে। এর ফলে নাম প্ল্যাটফর্মে মোট কৃষিপণ্যের সংখ্যা 247-এ পৌঁছেছে। এই উদ্যোগটি কৃষকদের তাদের উৎপাদিত পণ্যের জন্য আরও বৃহত্তর বাজার ও ন্যায্য মূল্য পেতে সহায়তা করবে। নতুন পণ্যের তালিকা নতুন যুক্ত হওয়া পণ্যের মধ্যে রয়েছে গ্রিন টি, সরিষার তেল, মাস্টার্ড অয়েল, ল্যাভেন্ডার অয়েল, অলিভ অয়েল, ব্রোকেন রাইস, বুঝতে পেরেছো? অন্যান্য আরও মানে ভাঙা যে চালগুলো, এগুলো বিশেষত কৃষিপণ্য। এগুলো নামের ভূমিকা, এটি ভারত সরকারের একটি প্যান ইন্ডিয়া ইলেকট্রনিক্স ট্রেডিং পোর্টাল। এক্সিস্টিং এপিএমসি মান্ডিগুলিকে নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করে একক জাতীয় বাজার তৈরি করা। কেমন? চলো, তোমাদের এই ব্যাচটি সম্পর্কে বলেছি। তোমরা যদি ডিটেল সায়েন্সের ব্যাচ নিতে চাও, ডেমো ক্লাস দেখে নিতে চাও, সে সুবিধাও আছে, চাইলে অ্যাডমিশন নিতে পারো। এবং আর একজন টিচারও যুক্ত হবে এর সাথে, কেমন, আমাদের সাথে। তো অ্যাডমিশনের জন্য হিস্ট্রি ইনসাইড অ্যাপে চলে যাও, অ্যাপে গিয়েও অ্যাডমিশন নিতে পারো, বা আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করেও অ্যাডমিশন নিতে পারো। কেমন? হিস্ট্রি ইনসাইড বা শোভন স্যার বা 9476429107 এই নম্বরে কন্ট্যাক্ট করো। কেমন? চলো, ওড়িশার কোন শহরে জ্ঞান যোজনা মান্দাপ ডিজিটাল লাইব্রেরি শুরু হচ্ছে? বলো, ভারতের কোন শহরে জ্ঞান যোজনা মান্ডপ ডিজিটাল লাইব্রেরি শুরু হয়েছে? ভুবনেশ্বর, পুরী, কটক, রাউরকেল্লা। উত্তর হবে পুরীতে, বুঝলে? পুরীতে চালু হয়েছে। তা ওড়িশার মন্দির শহর পুরীর প্রাচীন রঘুনন্দন লাইব্রেরির স্থানে জ্ঞান যোজনা মানদীপ নামক একটি অত্যাধুনিক ডিজিটাল লাইব্রেরি গড়ে তোলার কাজ শুরু হয়েছে। এই গ্রন্থাগারটি কেবল বই পড়ার স্থান হবে না, এটি ঐতিহ্য সাংস্কৃতিক সংরক্ষণের কেন্দ্র হবে। সংরক্ষণের উদ্দেশ্যে এই লাইব্রেরি বিশেষত পুরীর জগন্নাথ মন্দিরের ঐতিহাসিক নথিপত্র, বিখ্যাত মাদলা পাঞ্জি এবং অন্যান্য মূল্যবান প্রত্নতাত্ত্বিক দলিলপত্রগুলো এখানে সংরক্ষণ করা হবে। ডিজিটাল ব্যবস্থা, এগুলোকে স্ক্যানের মাধ্যমে ডিজিটাল মানে কপিগুলো রাখা হবে, যাতে এগুলো যদি কোনো কারণে হারিয়ে যায়, যাতে তথ্যগুলো না হারিয়ে যায়, বুঝলে? এটি আধুনিক স্ক্যানিং ও ডিজিটালাইজেশন প্রযুক্তি ব্যবহার করা হবে, যেন বহু পুরনো নথিগুলো সংরক্ষণ করা যায় এবং কেবলমাত্র সহজেই তা ব্যবহার করতে পারে। আর পিডিএফ ফাইল করে একটা রেখে দিল নথি, ওই পুঁথিগুলোকে, বুঝলে? চলো, পরিকাঠামো বিমানবন্দর দেখি, চলো কি বলছে। সম্প্রতি ভারতের কোন আন্তর্জাতিক বিমানবন্দর শুরু হয়েছে যার আকার পদ্ম ফুলের মতো? বলো, সম্প্রতি ভারতের কোন আন্তর্জাতিক বিমানবন্দর শুরু হয়েছে যার আকার পদ্ম ফুলের মতো? চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর, হায়দ্রাবাদ বিমানবন্দর, নাভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর, চণ্ডীগড়। উত্তর হবে তোমার নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর, বুঝলে? চলো, সম্প্রতি 19,650 কোটি টাকা ব্যয়ে নাভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করা হয়েছে। এই বিমানবন্দরের টার্মিনাল ভবনটির নকশা এমনভাবে করা হয়েছে যাতে দূর থেকে একটি বিকাশিত মানে একটা ফুটন্ত পদ্ম ফুলের মতো লাগে, যা ভারতের সংস্কৃতির প্রতীক, বুঝলে? ভারতের জাতীয় ফুল তো আমাদের পদ্ম। অর্থনৈতিক প্রভাব, এই বিমানবন্দর শুধুমাত্র মুম্বাই ও নাভি মুম্বাইয়ের ব্যবসা ও পর্যটন ক্ষেত্রে সহায়তা করবে না, এটি স্থানীয় কৃষক ও মৎস্যজীবীদের উৎপাদিত পণ্য দ্রুত পরিবহনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের উপর চাপ কমাতে মুম্বাই মেট্রোপলিটন রিজিয়নের বিমানবন্দরের ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। কেমন? চলো, ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রাকের ব্যাটারি সোয়াপিং স্টেশন কোন শহরে তোমার চালু হয়েছে? বলো, ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রাকের ব্যাটারি সোয়াপিং সেটা হলো তোমার হচ্ছে সোনিপথ, বুঝলে? সোনিপথ। কেমন? চলো, ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রাকের ব্যাটারি সোয়াপিং স্টেশন হরিয়ানার সোনিপথে চালু হয়েছে। এই স্টেশনগুলি বৈদ্যুতিক ট্রাকের ব্যবহৃত ব্যাটারি দ্রুত চার্জ করা, পূর্ণ চার্জ করা ব্যাটারি বিনিময় করার সুবিধা দেবে। এটি ভারী যানবাহনের জন্য পরিচ্ছন্ন ব্যবহারের জন্য উন্নয়নের একটি বড় পদক্ষেপ। বিশেষজ্ঞের মতে এই প্রযুক্তি দীর্ঘমেয়াদে একটি বৈদ্যুতিক ট্রাকের 50 থেকে 60% ব্যাটারির দাম কম পড়বে, কারণ ট্রাক মালিকদের পুরো ব্যাটারি প্যাক কিনতে হবে না, এটি এনার্জি বাবদ খরচ হবে, এটাও দরকার নেই এতগুলো, বাট এইটুকু পড়লেই হবে। কেমন? চলো, পরেরটা। মুম্বাই অন অ্যাপ কোন ধরনের সেবা প্রদান করবে? বলো, মুম্বাই অন অ্যাপ কোন ধরনের সেবা প্রদান করে? বলো, কৃষক তথ্য, স্বাস্থ্য পরিষেবা, সমন্বিত পাবলিক ট্রান্সপোর্ট টিকিট, শিক্ষা সংক্রান্ত তথ্য। উত্তর হবে সমন্বিত পাবলিক ট্রান্সপোর্ট টিকিট, বুঝলে? সমন্বিত যা মুম্বাই অন অ্যাপ মুম্বাই যাত্রীদের জন্য একটি সমন্বিত মোবাইল অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মূল সুবিধা হলো কিউআর ভিত্তিক টিকিট ব্যবস্থা, যার মাধ্যমে যাত্রীরা মেট্রো, মোনোরেল, পাবলিক বাস ও লোকাল ট্রেন সহ 11টি বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্ট অপারেটরের জন্য প্ল্যাটফর্ম ব্যবহার করে টিকিট কাটতে পারেন এবং এর ফলে যাত্রীদের একাধিক প্ল্যাটফর্ম ব্যবহারের জটিলতা দূর হয়। কেমন? চলো, পরেরটা। 2025 সালে
ভিভারান্ট গুজরাট রিজিওনাল কনফারেন্স কোথায় হয়েছিল বলো, কোথায় হয়েছিল বলো? সেটা হলো তোমার মেহসানা, বুঝলে? গুজরাটের অর্থনৈতিক উন্নয়নকে ও প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য 2025 সালে ভিভারান্ট গুজরাট রিজিওনাল কনফারেন্স এই বছর মেহসানাতে অনুষ্ঠিত হয়েছিল। এই ধরনের আঞ্চলিক সম্মেলন যেন অর্থনীতি, বিনিয়োগ ও নতুন শিল্পক্ষেত্রে ফোকাসে সাহায্য করে। কেমন? চলো পরেরটা দেখি। 13, ভারতের প্রথম বুলেট ট্রেন চলবে কোন বছরে বলো? দেখো এখন যেগুলো চলে না, এটা হলো সেমি বুলেট, পুরো বুলেট না, 27-এ চলবে। এটা আর এডিটিং মিস্টেক হয়ে গেছে। চলো, ভারতের প্রথম বুলেট ট্রেন 27 আগস্ট মাস নাগাদ চালু হওয়ার কথা আছে। এই বুলেটটি মুম্বাই থেকে আহমেদাবাদ চলাচল করবে এবং দেশের অভ্যন্তরীণ প্রযুক্তিতে একটা হাই স্পিড রেল পরিষেবা এখন যদিও আছে। এগুলো কিন্তু বন্দে ভারত, এগুলো সব সেমি, মানে তোমার হচ্ছে বুলেট, পুরোপুরি বুলেট ট্রেন না এরা, বুঝলে? চলো, সম্প্রতি উদ্বোধন হয়েছে কোন নতুন এন্ট্রি ড্রোন সিস্টেম ভারতীয় সেনাবাহিনীতে? গার্ডিয়ান, সাকসাম, নিয়ন্ত্রণ প্রতিরোধ। উত্তর হবে তোমার হচ্ছে সাকসাম, বুঝলে? সাকসাম। তো ভারতীয় সেনাবাহিনীতে সম্প্রতি সাকসাম সহায়ক প্রযুক্তি এন্ট্রি নামক একটি ড্রোন সিস্টেম চালু হয়েছে। এটি ভারত ইলেকট্রনিক লিমিটেড বেল ভারতীয় সেনাবাহিনীর যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। এই প্রযুক্তি 300 মিটার পর্যন্ত এয়ার স্পেস কন্ট্রোল করতে এবং শত্রুপক্ষের ড্রোন শনাক্ত নিয়ন্ত্রণে সক্ষম। কেমন? চলো, ন্যাশনাল পোস্ট ডে কবে পালন করা হয় বলো? 7 অক্টোবর, 8 অক্টোবর, 10 অক্টোবর, 15 অক্টোবর। উত্তর হবে 10 অক্টোবর, বুঝলে? 10 অক্টোবর ভারতে ন্যাশনাল পোস্ট ডে, জাতীয় ডাক দিবস পালন করা হয়। এই দিনটি ইন্ডিয়ান পোস্ট এর অবদান দেশের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নের ভূমিকার স্মরণে পালিত হয়। ভারতের ডাক বিভাগ বিশ্বের বৃহত্তম পোস্টাল নেটওয়ার্কের মধ্যে একটি, যা 150 বছরের বেশি পুরনো ইতিহাস রয়েছে যার, বুঝলে? চলো, 16, ভারত সরকার কখন ডিজিটাল ইন্ডিয়া উইক তোমার পালন করে যাতে ডিজিটাল সেবার প্রসার হয় বলো? কখন, মানে কোন তারিখে পালন করে? সেটা হলো তোমার 7 থেকে 13 অক্টোবর। ভারত সরকার প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে, যেটা এখন 7 থেকে 13 অক্টোবর, ডিজিটাল ইন্ডিয়া উইক পালন করে। এই সপ্তাহে সরকার ডিজিটাল প্রচেষ্টা, বিভিন্ন ডিজিটাল পরিষেবা ও প্রযুক্তি নির্ভর প্রকল্পগুলির বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। 2025 সালে নতুন প্রকল্প চালু ও সেবা সহজ করার জোর দেওয়া হয়েছে বলো? আচ্ছা, তোমাদের এই ব্যাচটি সম্পর্কে বলেছি, চাইলে অ্যাডমিশন নিতে পারো। ডিটেলস ব্যাচ এটা আমাদের সায়েন্সের আর কি। কেমন? চলো, অ্যাডমিশন কী করে নেবে? হিস্ট্রি ইনসাইড অ্যাপ ডাউনলোড করো গুগল প্লে স্টোর থেকে, ওখান থেকে নিতে পারো। কেমন? চলো, ভারতীয় রেল কর্তৃপক্ষ আরআরবি, আচ্ছা এটা হলো আরআরবি 2025 প্রবর্তন কোন সেবা যাত্রীদের বিশেষ সুবিধাজনক? উত্তর হবে ই ক্যাটারিং সার্ভিস, বুঝলে? ভারতীয় রেলের নতুন ফুড ক্যাটারিং ই ক্যাটারিং সার্ভিস, যার মাধ্যমে যাত্রীরা ট্রেন যাত্রার সময় নিজেদের আসন থেকে মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে রেস্তোরাঁ, ধরো তুমি এখন মানে উত্তরপ্রদেশে কোনো একটা স্টেশন দিয়ে যাচ্ছ, ধরো তুমি এখন গোরখপুর আছো, গোরখপুরের পাশে যদি কোনো হোটেল থাকে বিখ্যাত, সেই হোটেলের তুমি খাবার করতে পারবে, যখন ট্রেন দাঁড়াবে ওখানে এসে তোমাকে খাবার দিয়ে যাবে ট্রেনে, বুঝতে পারছো? এই সিস্টেম চালু করেছে এটা। এটা অনেক আগে থেকেই আছে, বুঝলে? মোটামুটি আগে থেকেই। তা কোভিডের পরে জনপ্রিয়তা এটা বৃদ্ধি পেয়েছে আরও। কেমন? চলো, সম্প্রতি কোন দেশের সাথে ভারতের চুক্তি হাইড্রোজেন ফুয়েল সেল টেকনোলজি সংক্রান্ত বলো? সম্প্রতি কোন দেশের সাথে ভারতের চুক্তি হয়েছে হাইড্রোজেন ফুয়েল সেল টেকনোলজি সংক্রান্ত? জাপান, জার্মানি, ফ্রান্স, আমেরিকা। উত্তর হবে তোমার জাপান, বুঝলে? তো ভারত সম্প্রতি হাইড্রোজেন ফুয়েল সেল টেকনোলজি, জাপানের হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি মাধ্যমে দুটি দেশের একসঙ্গে কাজ ও টেকসই এবং পরিবেশ বান্ধব হাইড্রোজেন ভিত্তিক প্রযুক্তির উন্নয়নের দিগন্ত উন্মোচন করবে। চলো, 11 অক্টোবর 2025 নতুন স্থানে স্থাপিত হয়েছে 10 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প। সেটা কোথায়? সেটা হলো তোমার হচ্ছে রেলওয়ে স্টেশন মুম্বাই, বুঝলে? 11 অক্টোবর 2025 মুম্বাই রেলওয়ে স্টেশনে 10 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হয়েছে এবং এই প্রকল্পটি পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন করবে এবং রেলওয়ে নিজস্ব বিদ্যুৎ চাহিদা মেটাতে সাহায্য করবে এটা। কেমন? চলো, ভারতের কোন শহরে স্মার্ট সিটি প্রকল্পের আওতায় সম্প্রতি চালু হয়েছে এবং এআই ভিত্তিক ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম বলো? সেটা হলো তোমার হচ্ছে হায়দ্রাবাদে। হায়দ্রাবাদ শহর স্মার্ট সিটির প্রকল্পের অংশ হিসেবে সম্প্রতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ভিত্তিক ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়িত হয়েছে এবং এই উন্নত ব্যবস্থাটি ট্রাফিকের ঘনত্ব বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে সিগন্যালের সময় নিয়ন্ত্রণ, এবং যার ফলে যানজট কমবে এবং ট্রাফিক নিয়ন্ত্রণ উন্নত হবে। ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি ড্রোন শ্রম প্রযুক্তি কী উদ্দেশ্যে ব্যবহৃত হয় বলো? সেটা হলো একাধিক ড্রোন সমন্বয়ে, বুঝলে? তো ভারতীয় সেনাবাহিনী প্রবর্তিত ড্রোন সোয়াম প্রযুক্তির উদ্দেশ্য হলো একাধিক ড্রোনকে
একই সময়ে সমন্বিতভাবে নিয়ন্ত্রণ করা, এবং এই কৌশল একটি একক অপারেটর ডজনের বেশি ড্রোনকে একসাথে মিশন পরিচালনার জন্য ব্যবহার করা যেতে পারে, যা সেনাদের অপারেশনাল সুবিধা ও যুদ্ধক্ষেত্রে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। বুঝলে? চলো, 2025 সালে কোন রাষ্ট্র নতুন করে জিরো এফেক্ট জিরো ডিফেক্ট সার্টিফিকেট কার্যক্রম শুরু করেছে? বলো। 2025 সালে সেটা হলো মুম্বাই। কেন্দ্রীয় সরকার জিরো এফেক্ট জিরো ডিফেক্ট সার্টিফিকেট কার্যক্রম 2025 সালে করে মুম্বাইয়ের বিশেষভাবে চালু করেছে। এই সার্টিফিকেটটি মূলত ক্ষুদ্র মাঝারি শিল্প এমএসএমই গুলির জন্য, যা তাদের উৎপাদন মান নিয়ন্ত্রণ করতে এবং পণ্যের উৎপাদন প্রক্রিয়াকে পরিবেশের উপর প্রভাব দূরীকরণে সহায়ক হবে। অ্যাডপ্ট হেরিটেজ প্রকল্পের আওতায় কোন পুরাতাত্ত্বিক স্থানকে নতুন করে উন্নয়ন করা হচ্ছে? বলো। হাম্পি, মহাবলীপুরম, দিল্লি, কেরল, আজমের। উত্তর হবে মহাবলীপুরম। ভারত সরকার অ্যাডপ্ট হেরিটেজ প্রকল্পের অধীনে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের স্থান মহাবলীপুরমকে নতুন করে উন্নয়ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, এবং এই প্রকল্পের লক্ষ্য হলো বেসরকারি সংস্থা, ব্যক্তি ও কর্পোরেটের সাহায্যে ঐতিহাসিক স্থানগুলো রক্ষা, পর্যটনের থেকে উন্নত সুবিধা প্রদান করা। বলো, ক্লিয়ার হলো? চলো, তা চলো, এই ক্লাসটা আজকে শেষ। তো তোমরা চাইলে আমাদের সায়েন্স বেসে অ্যাডমিশন নিতে পারো। ডিটেল সায়েন্স বেস, বাংলা সব থেকে বড় সায়েন্সের বেস, শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি না, টেকনোলজি, নিউমেরিক, ইভিএস হবে। এবং রেলের পরীক্ষা কিন্তু এবার থেকে প্রত্যেক বছর হবে। মাত্র 599 অ্যাডমিশন নিতে পারবে। লাইভ ক্লাস 5 মাস চলবে, ব্যাস্টিমের 1 বছর, অর্থাৎ ক্লাস শেষ হওয়ার পর তুমি রেকর্ডিং দেখতে পারবে। হিস্ট্রি ইনসাইড অ্যাপ বা আমাদের ওয়েবসাইট www.historyinsight.in ওয়েবসাইটে ক্লাস হবে, চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হবে। ক্লাসের পর ক্লাস নোট পেয়ে যাবে। ব্যাচে ভর্তি ডেমোর জন্য 9476429107 নম্বরে কন্ট্যাক্ট করতে পারো, বা নিচে যে ফোন নাম্বারটা আছে সেটাও করতে পারো। প্রত্যেকদিন ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক, ক্লাসের পর ক্লাসের পিডিএফের জন্য টেলিগ্রামে সার্চ করো রেলওয়ে ইনসাইট বাংলা, রেলওয়ে ইনসাইট বাংলা, যেখানে তুমি সমস্ত নোটস পেয়ে যাবে। বুঝতে পেরেছো? রেলওয়ে ইনসাইট বাংলা, বা তোমার হচ্ছে এই যে 9477631998 এই নম্বরে জাস্ট একটা হাই লিখে অটোমেটিকলি গ্রুপ লিঙ্ক চলে যাবে। এই ব্যাচ টেস্ট করে রেলকে করানো, তবে রাজ্য কেন্দ্রের সকল পরীক্ষা হেল্পফুল হবে। মাত্র 599 টাকায় তোমরা এই ব্যাচটিতে অ্যাডমিশন নিতে পারবে। 150 ঘন্টার ব্যাচ, বুঝলে? এবং এর সাথে কিন্তু তোমাদের অন্য আরেকজন টিচারও যুক্ত হচ্ছে। কেমন? চলো, চাইলে তোমরা ডেমো ক্লাস দেখে অ্যাডমিশন নিতে পারো। তা যে বললাম, ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক, ক্লাসের পর ক্লাসের পিডিএফ রেলওয়ে ইনসাইট বাংলা বা শোভন স্যার, বা এই নম্বরে হাই লেখো। এবং ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাও, এবং তোমরা আর কোন কোন বিষয়ের উপর ক্লাস পেতে চাও সেটা কমেন্টে লেখো। কেমন? চলো, টাটা। আজকের ক্লাসে অবধি। আবার আমাদের আজকে তোমার রাত 9:15 আমাদের সায়েন্সের ক্লাস আছে, সেটাও জয়েন করো। কেমন? চলো, টাটা। শেষ করছি তাহলে।